সবাইকে সঙ্গে নিয়ে চলার লাইন এবং তৃণমূলের যে অন্যায় অত্যাচার অবিচারের যে বিরুদ্ধে যে লাইন, মানুষকে যদি একটা নতুন পরিবর্তনের স্বপ্ন আপনারা দেখাতে পারেন, গভর্নেন্সের ইস্যুকে সামনে রাখতে পারেন, আপনারা যদি বলতে পারেন যে প্রান্তিক মানুষের উন্নয়ন কি করে সম্ভব হবে, আপনারা যদি বলতে পারেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার যে তৃণমূল মানে অন্তর্জলি যাত্রা করেছে সেই শিক্ষা ব্যবস্থাকে কি করে আপনারা আবার গড়ে তুলতে পারেন, স্বাস্থ্য ব্যবস্থার যে অন্তর্জলি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে হয়েছে সেটা আবার নতুন করে কি করে পুনর্গঠিত করতে পারেন, কিভাবে মানে বেকার ছেলেরা যারা হাজার হাজার বেকার ছেলে বাইরের রাজ্যে চলে যাচ্ছে তাদের কর্মসংস্থানের যদি কোনো পথ আপনারা ইস্তেহারে দেখাতে পারেন এবং তা নিয়ে প্রচার করতে পারেন। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হিন্দুত্বের লাইনের থেকে গভর্নেন্সের লাইন আপনাদের কিন্তু বেশি কাজ দিতে পারে বলেই আমি মনে করি। যদি ভিন্ন দলের সমর্থকদের আরো সমর্থন পেতে হয়, যদি মুসলমানদের একটা ছোট্ট অংশের সমর্থন আপনাদের পেতে হয়, যদি বামপন্থীদের অন্য ঘরানার বামপন্থীদেরও সমর্থন কিছুটা আদায় করতে হয়, যদি উদারবাদী মানুষের সমর্থন আদায় করতে হয় যারা প্রত্যেকেই তৃণমূলের কুশাসনের অপসারণ চান, তাহলে কিন্তু আপনাদের হিন্দুত্বের রাজনীতির থেকেও গভর্নেন্সের ইস্যুকে অনেক বেশি ফোকাস করা উচিত। তৃণমূল কংগ্রেসের জালিয়াতির জন্য বহু ক্ষেত্রেই কিন্তু নতুন করে এসআইআর এর সমস্যা মানুষের জালিয়াতি সাধারণ মানুষকেও অশান্তির মধ্যে ফেলেছে। এই যে যথেচ্ছভাবে বিভিন্ন রকম ডকুমেন্টগুলো বিলি করা হচ্ছিল, ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে আগে মানে ওবিসি সার্টিফিকেট, 98% ওবিসি সার্টিফিকেট মুসলিমদের দিকে দেওয়া হয়েছে, 98% মুসলিমদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রায় মুখ্যমন্ত্রী বলতেন জনসভাগুলো নাম বাদ দেওয়ার থেকে যে আবেগ তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি নাম যেগুলো বাদ যাবে সেই সংখ্যাটা বিজেপির জন্য সন্তোষজনক হবে। প্রচারে যেহেতু তৃণমূল কংগ্রেস এসআইআর পর্বে কয়েক গুণ এগিয়ে আছে, রাস্তার রাজনীতিতে এসআইআর এর তৃণমূল কয়েক গুণ এগিয়ে আছে। 2021 সালের নির্বাচনে প্রতিনিয়ত নরেন্দ্র মোদী অমিত শাহ যখন দিল্লি থেকে আসতো শুধু ভাইপো 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 এই করেছে, দিদি এই করেছে, দিদি ও দিদি এইভাবে সুর দিয়ে দিয়ে তারা বলতেন। অর্থাৎ পুরো প্রচারটাই ছিল নেগেটিভিটির উপরে। বিজেপির পুরো প্রচারটাই ছিল 2021 বিধানসভা নির্বাচনের নেগেটিভিটির উপরে। তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে আমরা প্রতিনিয়ত বলি তার 20% সংগঠন বিজেপির নেই, এটা বাস্তব। মুসলিম এলাকায় বিজেপির 18,000 বুথে কোনো এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, এটা বাস্তব। আগ্রাসী হিন্দুত্বের রাজনীতি বা বিজেপির হিন্দুত্বের রাজনীতি আটকানোর জন্য উনি একের পর এক মন্দির রাজনীতি শুরু করেছেন। অর্থাৎ তিনি নিজেকে প্রমাণ করতে চাইছেন তিনিও কোনো অর্থে কম হিন্দু নন। ফলে হিন্দুরা বঞ্চিত, হিন্দুরা অবহেলিত এই বক্তব্য রেখে বিজেপির নির্বাচনী প্রচারে গেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার দেবে যে আমি তো হিন্দুদের জন্য পুজোতে টাকা দিই, আমি তো হিন্দুদের জন্য একের পর এক মন্দির তৈরি করি। নমস্কার, বেশ কয়েকটি বিষয়ে আলোচনার জন্য আমি উপস্থিত হয়েছি। বেশ কিছু মানুষ আমাকে অনুরোধ করেছে রাজনৈতিক হাল হকিকত আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য। দেখুন, প্রতিটি রবিবার এখন থেকে আমি চেষ্টা করব কোনো একটা রাজনৈতিক দল তার সামনে 26 বিধানসভা নির্বাচনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে তুলে ধরবার। আজকে প্রধান বিরোধী দল বিজেপির যে পাজলগুলো রয়েছে সেই বিজেপির প্রধান যে পাজল অর্থাৎ যেগুলো তার কাছে চ্যালেঞ্জ সেইগুলোকে নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হাজির করছি। দেখুন, বিজেপির সামনে এখন সবচেয়ে বড় যে পাজলগুলো, প্রথম যে বড় পাজলটা ছিল সেটা তারা সলভ করেছে যে একজন নেতার নেতৃত্বে তারা লড়াই করবে না তারা কলিজিয়াল মডেল অর্থাৎ অনেক নেতাকে সামনে রেখে লড়াই করবে। অমিত শাহ সাম্প্রতিক যে মানে বাংলা সফর সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে বিজেপি কোনো একজন মুখকে সামনে রেখে বিধানসভা নির্বাচন 26 যাচ্ছে না। অর্থাৎ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কেউ হচ্ছেন না। ফলে তিনি কলিজিয়াল মডেল, যেটাকে আমরা বলি একটা যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে এবং নতুন করে ইনক্লুশন এই নেতৃত্বের পরিকাঠামোর মধ্যে দিলীপ ঘোষ যিনি বাইরে ছিলেন তাকে যুক্ত করেছেন। তাহলে দিলীপ ঘোষ, সৌমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, এই 4 জনের নেতৃত্বকেই তারা সমানভাবে গুরুত্ব দিচ্ছেন এবং এই 4 জনের নেতৃত্বেই বিজেপি 2026 নির্বাচনে যাচ্ছে। অর্থাৎ একটা পাজল বিজেপির কাছে যেটা ছিল যে একজন নেতার উপর ভিত্তি করে তারা নির্বাচনে যাবেন না, বহু নেতা
নির্ভর হয়ে তারা নির্বাচনে যাবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কাউকে করবেন কিনা এই প্রশ্নের উত্তর বিজেপি পেয়েছে যে না, একজন কাউকে সামনে রেখে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে যাচ্ছেন না। তারা একটা দলীয় প্রচেষ্টার মধ্য দিয়ে একাধিক নেতাকে সামনে রেখে তারা নির্বাচনী প্রচারে যাবেন এবং তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কেউ থাকছে না, অর্থাৎ বিজেপির তরফ থেকে কোনো মুখ থাকছে না। এই পাজলটা তারা সলভ করতে পেরেছেন। দ্বিতীয় পাজলটা কিন্তু বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে বিজেপি হিন্দুত্বের রাজনীতিকে ফোকাস করে 26-এর নির্বাচনে গিয়ে লাভ পাবে, নাকি গভর্নেন্স এবং পরিবর্তন, গভর্নেন্সের উপর গুরুত্ব তারা দেবেন। বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি বলছি, এই মুহূর্তে বিজেপির দলের মধ্যেও আমি দেখতে পাচ্ছি ভিন্ন সুর। যখন শুভেন্দু অধিকারী হিন্দুত্বের রাজনীতির উপর গুরুত্ব দিতে চাইছেন, তখন অনেক বেশি কিন্তু অ্যাকোমোডেটিভ পলিটিক্স, অনেক বেশি মুসলিম, শিখ, জৈন, হিন্দু সবাইকে নিয়ে চলবার বার্তা প্রতিনিয়ত কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন। অর্থাৎ হিন্দুত্বের উপর ভর করে বিজেপি 26-এর নির্বাচনে যাবে, নাকি গভর্নেন্সের ইস্যুটাকে সামনে রাখবে। হিন্দুত্বের ইস্যুর অন্যতম প্রবক্তা হলো শুভেন্দু অধিকারী, এবং মনে রাখবেন বিজেপিতে কিছু হার্ডকোর বিজেপির কর্মী আছেন, তারা এই হিন্দুত্বের রাজনীতির উপর ভর করে নির্বাচনে যেতে চাইছেন এবং তাদের বিশ্বাস যে হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করেই সম্ভব। সেই কারণে তারা এই আমলে হিন্দুরা কতটা নির্যাতিত, বাংলাদেশে হিন্দুরা কতটা নির্যাতিত, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ কিভাবে করেন, কিভাবে হরগোবিন্দ দাস তার ছেলে মৃত্যু ঘটেছে, এইগুলোকে তারা ফোকাসে রাখতে চাইছেন। ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা কিভাবে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেছেন, এইগুলোকে ফোকাসে রেখে কিন্তু হিন্দুত্বের রাজনীতির উপর ভর করে একদল যখন এগোতে চাইছেন, নির্বাচনী প্রচারকে ফোকাস করতে চাইছেন, আরেক দল কিন্তু মনে করছেন যে গভর্নেন্সের ইস্যুটাকেই রাখা উচিত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় যে অপশাসন হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অভাব থেকে শুরু করে রাস্তাঘাট বেহাল অবস্থা, প্রত্যেকটা ললেসনেস, এই জায়গাগুলোকে ফোকাস করে যদি আমরা মানুষের কাছে যাই, তাহলে আমরা অনেক বেশি মানুষের সমর্থন পাবো। শ্রমিক ভট্টাচার্য কিন্তু এই ভাবনার প্রবক্তা। এবার দেখুন, হিন্দুত্বের কোর ভোট যদি আপনি আমায় বলেন, এটা বারবার দেখেছি, একেবারে কঠোর বিজেপি করে, কঠোর হিন্দুত্বের রাজনীতিতে বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা কিন্তু 10%-এর বেশি নয়। পশ্চিমবাংলাতে ঐতিহাসিকভাবেই আপনি যদি দেখেন, তাহলে একটা লেফট লিবারাল ট্র্যাডিশন আছে। লেফট লিবারাল লেফট ট্র্যাডিশনের মূলত সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে অনেক ধরনের লেফট আছেন। আবার লিবারাল ট্র্যাডিশনের অন্যতম প্রবক্তা হলো এই বিধান রায় থেকে শুরু হয়ে একেবারে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে কংগ্রেসী রাজনীতির ঘরানা একটা বড় অংশ, সোশ্যালিস্ট ঘরানার একটা অংশ লেফট লিবারালে তারা বিশ্বাস করেন। এরাই কিন্তু যেহেতু লেফট নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে রাজনীতি করতে পারছে না, যেহেতু বামপন্থীরা ক্ষমতা হারানোর পরে তাদের দল সেইভাবে ধরে রাখতে পারেনি, গণ আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে পারেনি, তাই লেফটের সমর্থকরাই কংগ্রেসের সমর্থকদের একটা অংশ, তারা কিন্তু বিজেপি যেহেতু কেন্দ্রীয় সরকারে আছেন, তারা বিজেপিকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান। এই যে বিরাট সংখ্যক বিজেপির যে ভোট পায়, 38-39% ভোট পায়, এর একটা বড় অংশই কিন্তু লেফট, কংগ্রেস এবং অন্য লিবারাল ঘরানার মানুষ। ইনারা কিন্তু হিন্দুত্বের রাজনীতি একেবারে যে ওর উপর ভিত্তি করে চলতে চান, একেবারেই তা নয়। এরা পরিষ্কার হিন্দুত্বের রাজনীতির ভাবনার বাইরে গভর্নেন্সের ইস্যু বিজেপি আনুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে বিজেপি সরব হোক, এইটাকে তারা কিন্তু আনতে চাইছেন। কিন্তু আমি বলছি, বিজেপির কেন্দ্র বা রাজ্য দুটো স্তরে কিন্তু একটা বিরাট দ্বন্দ্ব আছে যে কতটুকু ফোকাস করব হিন্দুত্বের ইস্যু, কতটুকু গভর্নেন্সের ইস্যু আনবো। যারা হিন্দুত্বের ইস্যু কে সামনে আনেন, যেমন ধরুন কেন্দ্রীয় স্তরের আমি নাম ধরে বলছি, BL সন্তোষ, তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার বলেছেন যে পশ্চিমবাংলায় আমাদের লড়াইটা আসলে সিভিলাইজেশনাল লড়াই। তারা বলছেন সিভিলাইজেশনাল লড়াই, অর্থাৎ পশ্চিমবাংলায় হিন্দুত্ব থাকবে কি থাকবে না, বা পশ্চিমবাংলার জয়ের উপরে আমাদের ভারতবর্ষের ক্যারেক্টারটা নির্ভর করবে। এটা একটা সিভিলাইজেশনাল লড়াই। তৃণমূল কংগ্রেস
মানে হিন্দুত্বের রাজনীতির বিপরীতে গিয়ে সংখ্যালঘু তোষণ করছে। আর আমরা আরেক ধরনের সিভিলাইজেশনের কথা বলছি, যেখানে হিন্দুত্বের রাজনীতি, হিন্দুত্বের ভাবনা, ভারত বেসিক্যালি হিন্দু রাষ্ট্র, এই ভাবনা প্রতিষ্ঠার জায়গা থেকে একটা সিভিলাইজেশনাল লড়াই হিসাবে কিন্তু কেন্দ্রের বিজেপির একাধিক নেতা ইতিমধ্যেই বলেছেন। এবং শুভেন্দু অধিকারীও আপনি যদি দেখেন, তাহলে লোকসভা নির্বাচনের পরে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ থেকে শুরু করে পশ্চিমবাংলায় কি করে হিন্দুরা নির্যাতিত, মুসলিম তোষণ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেন, প্রকাশ্য মঞ্চে তিনি বলেছেন যে সংখ্যালঘু মোর্চা চাই না, এই সমস্ত বক্তব্য এবং তার তীব্র হিন্দুত্বের রাজনীতি আদতেও কোনো ফসল দেবে কিনা, নাকি অনেক বেশি গভর্নেন্সের ইস্যু সামনে আনলে বেশি লাভ হবে, এটা কিন্তু বিরাট একটা পাজল বিজেপির কাছে। আপনি আমায় যদি বলেন ব্যক্তিগতভাবে, তাহলে আমি বলবো যে বাঙালিদের মনন যদি দেখেন, তাহলে বাঙালিটা না অনেকটা সন্দেশের মতন, অর্থাৎ মানে কড়া পাকের থেকেও আপনি যদি নরম পাকের মানুষ হলো বাঙালিরা। ধরুন হিন্দুত্ব যখন কঠোর হয়েছে তখন কিন্তু খুব একটা লাভ হয়নি, হিন্দু ধর্মের কোনো লাভ হয়নি। মানে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম কিন্তু এক নয়। হিন্দুত্ব একটা পলিটিক্যাল প্রজেক্ট, বিজেপি এটা পলিটিক্যাল প্রজেক্ট হিসাবে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে। ফলে আপনি এটা মনে রাখবেন, তৃণমূল, বিজেপি এরা প্রত্যেকেই ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে, এমন মানে ভাবার কারণ নেই, অন্য অনেক কিছু ভাবনা নিয়ে রাজনীতি করে। ফলে ক্ষমতা দখলের যে লড়াই, সে সিপিএম হোক, তৃণমূল হোক, রাজনৈতিক দল ক্ষমতা দখল করতে চায়। সেখানে হিন্দুত্বকে ব্যবহার করে বিজেপি এই দেশ পরিচালনা করছে, রাজ্য দখল করতে চাইছে। কিন্তু হিন্দুদের সবচেয়ে বড় জয় তখনই হয়েছে সারা পৃথিবী জুড়ে, যখন হিন্দুরা কিন্তু বৈরাগ্য দেখিয়েছে। হিন্দুরা যখন রিনাউন্সেশন, ত্যাগের কথা বলেছে, তখন পৃথিবী জুড়ে তাদের মানে লাভ হয়েছে। এবং ভারতবর্ষে হিন্দু ধর্মের যে অনেক ধরনের শাখা আছে, তার মধ্যে আপনি যদি দেখেন, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ভাবনা যেটা, সেই বৈষ্ণব ভাবনা কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করেছে আন্তর্জাতিক স্তরে। যখন শ্রী চৈতন্যদেব এর উত্থান ঘটলো, শ্রী চৈতন্যদেবই কিন্তু মুসলিমদের আগ্রাসন থেকে হিন্দু ধর্মকে রক্ষা করেছিল। এবং সেখানে কিন্তু প্রেমের বাণী ছড়িয়ে, অর্থাৎ প্রেমের বাণী ছড়িয়ে তিনি কিন্তু মুসলিমদেরকেও হিন্দু ভাবনায় প্রবাহিত করেছিল। অর্থাৎ আজকে সারা পৃথিবী জুড়ে মোট 18 কোটির থেকে 20 কোটি খ্রিস্টান তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে। পৃথিবীর নানা দেশে, রাশিয়া আছে, ইউকে আছে, ইউএসএ আছে, মানে আমেরিকা আছে, ইউরোপের বিভিন্ন দেশে দেখবেন আপনি ইসকনের মন্দিরে এই যে বৈরাগ্য, এই যে মানে প্রেমের বাণী, হরে কৃষ্ণ হরে রাম, এই কৃষ্ণের বাণী কিন্তু মানে হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বেশি অ্যাপিলিং হয়েছে। আমরা যদি জিহাদ ঘোষণা করি, আমরা যদি ভীষণ কড়া অবস্থান নেই, আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে জয় কিন্তু তখনই হয়েছে যখন, বা অন্য ধর্মের মানুষকে আমরা জয় করতে পেরেছি যখন আমরা নরম পাকের মানুষ হয়েছি, আমরা যখন প্রেমের মাধ্যমে ঈশ্বর লাভের কথা বলেছি জিহাদের পরিবর্তে। ফলে মানে আজকে ইসকনের যে পৃথিবী জুড়ে জয়যাত্রা, ভারত সেবা সংঘের যে জয়যাত্রা সেবার মাধ্যমে, ফলে মানে সেবা এবং প্রেমের মাধ্যমে কিন্তু অনেক বেশি অ্যাপিলিং হয় হিন্দু ধর্ম। যেমন করে রামকৃষ্ণ, তিনি যত মত তত পথের কথা বলেছিলেন। রামকৃষ্ণ সারা পৃথিবীতে আজকের দিনে প্রায় 169টা দেশে রামকৃষ্ণ মিশন হিন্দু ধর্মের ভাবনা চিন্তা হয়তো প্রচার করছেন, তারা যত মত তত পথের কথাই বলছেন। শ্রী রামকৃষ্ণ নিজেই নানা ভাবনা, নানা চিন্তা সত্ত্বেও, ধরুন নানা ব্যক্তি থেকে তিনি সন্ন্যাস ধর্মের নানা বিষয় গ্রহণ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কালী পুজোই তো করেছেন, অর্থাৎ হিন্দু ধর্মের ভাবনাই তো প্রচার করেছেন। স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব জুড়ে ধর্মের প্রচার করেছেন, হিন্দু ধর্মই তো প্রচার করেছেন। কিন্তু কোন হিন্দু ধর্ম? যে অন্যকে গ্রহণ করে, যে অন্যকে স্থান দেয়। ফলে এই প্রেমের বাণী, অন্যের সেবা, এর মধ্য দিয়ে যে হিন্দু ধর্মের প্রচার প্রসার হয়েছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে। সেই কারণেই আমি বলবো, কঠোর হিন্দুত্বের লাইন এর থেকে যদি মানে প্রেমের লাইন, ভালোবাসার লাইন, সবাইকে সঙ্গে নিয়ে চলার লাইন, এবং তৃণমূলের যে অন্যায় অত্যাচার অবিচারের যে বিরুদ্ধে যে লাইন,
মানুষকে যদি একটা নতুন পরিবর্তনের স্বপ্ন আপনারা দেখাতে পারেন, গভর্নেন্সের ইস্যুকে সামনে রাখতে পারেন, আপনারা যদি বলতে পারেন যে প্রান্তিক মানুষের উন্নয়ন কি করে সম্ভব হবে, আপনারা যদি বলতে পারেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা যে তৃণমূল মানে অন্তর্জলি যাত্রা করেছে সেই শিক্ষা ব্যবস্থাকে কি করে আপনারা আবার গড়ে তুলতে পারেন, স্বাস্থ্য ব্যবস্থার যে অন্তর্জলি যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে হয়েছে সেটা আবার নতুন করে কি করে পুনর্গঠিত করতে পারেন, কিভাবে মানে বেকার ছেলেরা যারা হাজার হাজার বেকার ছেলে বাইরের রাজ্যে চলে যাচ্ছে তাদের কর্মসংস্থানের যদি কোনো পথ আপনারা ইস্তেহারে দেখাতে পারেন এবং তা নিয়ে প্রচার করতে পারেন। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হিন্দুত্বের লাইনের থেকে গভর্নেন্সের লাইন আপনাদের কিন্তু বেশি কাজ দিতে পারে বলেই আমি মনে করি। এটা অনেকেই মনে করেন যে বিজেপি এই মুহূর্তে দুটো দ্বন্দ্বের মধ্যে লড়াই করছে, একটা হিন্দুত্ব না গভর্নেন্স। হিন্দুত্বর লাইনের প্রবক্তা শুভেন্দু অধিকারী সমেত বিএল সন্তোষরা, আর গভর্নেন্সের ইস্যুতে অনেক বেশি সরব কিন্তু শ্রমিক ভট্টাচার্য এবং আরো যারা মানে বাইরের দল থেকে বা ভিন্ন দল থেকে বিজেপিতে এসেছেন তারা। ফলে যদি ভিন্ন দলের সমর্থকদের আরো সমর্থন পেতে হয়, যদি মুসলমানদের একটা ছোট্ট অংশের সমর্থন আপনাদের পেতে হয়, যদি বামপন্থীদের অন্য ঘরানার বামপন্থীদেরও সমর্থন কিছুটা আদায় করতে হয়, যদি উদারবাদী মানুষের সমর্থন আদায় করতে হয় যারা প্রত্যেকেই তৃণমূলের কুশাসনের অপসারণ চান, তাহলে কিন্তু আপনাদের হিন্দুত্বের রাজনীতির থেকেও গভর্নেন্সের ইস্যুকে অনেক বেশি ফোকাস করা উচিত বা করার কথা। এটা গেল দ্বিতীয় পাজল। এটা কিন্তু এখন আনসেটেলড, হিন্দুত্বে না গভর্নেন্সে, হিন্দুত্বে না সুশাসনে প্রতিষ্ঠার প্রশ্নে বিজেপি এগোবে, এটা এখনো আনসেটেল। এটা কিন্তু বিজেপি যতক্ষণ সেটেল না করবে ততক্ষণ পর্যন্ত বিজেপির আশা প্রত্যাশা কিন্তু অধরাই থাকবে। তৃতীয় যে বিষয়টা, এসআইআর এর প্রশ্নে বিজেপির অবস্থান কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু আবেগ বর্জিত হচ্ছে। এসআইআর এর নাম বাদের আবেগ তৃণমূলের, আর এসআইআর নাম বাদ দিয়ে অঙ্ক কষে জিততে চাইছে বিজেপি। অর্থাৎ যত সংখ্যক নাম বাদ যাবে সেটাকে বিজেপি মনে করছে আমার জয়ের কারণ হবে, আমি জয়ী হতে পারবো যদি নাম বেশি করে বাদ যায়। নিশ্চয়ই অবৈধ নাম বাদ যাবে, নিশ্চয়ই মৃত নাম বাদ যাবে, নিশ্চয়ই ডুপ্লিকেট নাম বাদ যাবে, নিশ্চয়ই স্থায়ীভাবে চলে যাওয়ার নাম বাদ যাবে। কিন্তু ওই নাম বাদের অঙ্ক গুরুত্বপূর্ণ না নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে আবেগ ঘন অবস্থান নিচ্ছেন, মানুষের চোখের জলকে অ্যাড্রেস করছেন, যে বিভিন্ন শুনানি কেন্দ্রে 91 বছরের বৃদ্ধ আসছে, মানে হাসপাতাল থেকে রুগীকে আনা হচ্ছে শুনানির জন্য, অ্যাম্বুলেন্স করে রুগী আসছে, অসুস্থ মানুষ শুনানি কেন্দ্রে আসছে, এই ছবি প্রতিদিন আনন্দবাজার সমেত সমস্ত কাগজ ছাপাচ্ছে, সংবাদ মাধ্যম ছাপাচ্ছে। এসআইআর এর শেষে যদি নাম বহু সংখ্যক হিন্দুদের বাদ যায় তাহলে সেই ক্ষেত্রে বিজেপির অবস্থান কি হবে? যেভাবে এই মুহূর্তে শুনানি চলছে, আমার কাছে যা খবর, শুনানিতে কিন্তু বিপুল সংখ্যক লোকের নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ ডকুমেন্টেশন ঠিক মতন কিন্তু আপলোড হচ্ছে না। যে সমস্ত ডকুমেন্টেশন দেওয়া হচ্ছে সেই ডকুমেন্টেশনগুলো তৃণমূল কংগ্রেস যে কায়দায় মানে মানুষকে বিলি করেছে, তার ফলে ইলেকশন কমিশনের ডাউট হয়েছে, তারা বাতিল করে দিয়েছে সেই সমস্ত ডকুমেন্টেশন। তৃণমূল কংগ্রেসের জালিয়াতির জন্য বহু ক্ষেত্রে কিন্তু নতুন করে এসআইআর এর সমস্যা মানুষের হচ্ছে। উদাহরণ হিসাবে আপনারা শুনুন যে ডোমিসাইল সার্টিফিকেট, এই ডোমিসাইল সার্টিফিকেট যথেচ্ছভাবে তৃণমূল বিলি করেছে। যেই মুহূর্তে ডোমিসাইল সার্টিফিকেট বিপুল পরিমাণে বিলি করেছে, ইলেকশন কমিশনের মাথায় ঢুকেছে যে এটা তো 2 নম্বর সার্টিফিকেট প্রচুর বিলি হয়ে গেছে। ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেটকে এসআইআর এর শুনানির থেকে বাতিল করে দিয়েছে। তাহলে কষ্টটা কার হলো? তৃণমূল কংগ্রেস যথেচ্ছভাবে তার সরকার এর মাধ্যমে যথেচ্ছভাবে ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছিল যাতে করে সবার নাম থাকে। এবার ডোমিসাইল সার্টিফিকেটটা এতটাই জালিয়াতি হয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেটটা ইলেকশন কমিশন সন্দেহ করে বাতিল করে দিয়েছে। তাহলে লসটা কার হলো? সাধারণ মানুষ যারা প্রকৃত ডোমিসাইলের অধিকারী ছিল তারা বঞ্চিত হলো। আবার একইভাবে দেখুন, আজকে যদি অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেস ওই ওবিসি সার্টিফিকেটটা বন্টন না করতো, তাহলে ওবিসি সার্টিফিকেট, প্রকৃত ওবিসি সার্টিফিকেট যারা অধিকারী ছিল, আজকে সেই সার্টিফিকেট দিয়েই তাদের কাজ হয়ে যেত, এসআইআর এর কাজ হয়ে যেত। ফলে জালিয়াতি সাধারণ মানুষকেও অশান্তির মধ্যে ফেলেছে। এই যে যথেচ্ছভাবে বিভিন্ন রকম ডকুমেন্টগুলো বিলি করা হচ্ছিল, ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে আগে মানে ওবিসি সার্টিফিকেট, 98% ওবিসি সার্টিফিকেট মুসলিমদের দিকে দেওয়া হয়েছে, 98% মুসলিমদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, প্রায় মুখ্যমন্ত্রী বলতেন জনসভাগুলোতে।
বলছি এই যে যথেচ্ছভাবে দিয়ে দেওয়া সার্টিফিকেট, আজকে সেখান থেকেই সন্দেহ হয়েছে সবচেয়ে দুর্ভাগ্য আমাদের এই বয়স্ক মানুষগুলোর, সাধারণ মানুষগুলো যাদেরকে শুনানি পর্বে যেতে হচ্ছে, ডকুমেন্ট অনেকে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না, শেষ পর্যন্ত যদি বিপুল পরিমাণে নাম বাদ যায় এবং সেটা যদি হিন্দুর নাম হয়, বিশেষ করে মতুয়া থেকে শুরু করে রাজবংশী কমিউনিটি বা সাধারণ গরিব হিন্দুদের নাম বাদ হয়, তার যে আবেগ তৈরি হবে, সেই আবেগ কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন। তাহলে একটা বড় পাজল বিজেপির জন্য অপেক্ষা করছে। নাম বাদ দেওয়ার থেকে যে আবেগ তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি নাম যেগুলো বাদ যাবে সেই সংখ্যাটা বিজেপির জন্য সন্তোষজনক হবে? এইটা কিন্তু একটা বিরাট জায়গা। প্রচারে যেহেতু তৃণমূল কংগ্রেস এসআইআর পর্বে কয়েক গুণ এগিয়ে আছে, রাস্তার রাজনীতিতে এসআইআর তৃণমূল কয়েক গুণ এগিয়ে আছে, যে আবেগ দিয়ে তৃণমূল কংগ্রেস এসআইআর এর নাম বাদ যাওয়া, মৃত নাম, জীবিত লোকের মৃত নাম দেখানো, বয়স্ক লোকদেরও হয়রানি, অসুস্থ লোকদের হয়রানি, এগুলো নিয়ে সরব হচ্ছে প্রতিনিয়ত, পরিযায়ী শ্রমিকদের নাম তোলার প্রশ্নে সরব হচ্ছে। ফলে শেষ পর্যন্ত বেশি সংখ্যক লোকের নাম বাদ গেলে সেই রাজনীতির ধাক্কা বিজেপি সামলাতে পারবে তো? ফলে সেইটা কিন্তু একটা বড় পাজল। তাহলে বিজেপি কেবলমাত্র নাম বাদ দেওয়া, এসআইআর এর নাম বাদ দেওয়াকে গুরুত্ব দিবে, নাকি বাদ দেওয়ার সংখ্যাকে গুরুত্ব দিবে, নাকি যে বাদ দেওয়ার কনটেক্সটে যে হয়রানি হচ্ছে সেই আবেগকে কাজে লাগাবে, নাকি তৃণমূল কংগ্রেস এককভাবে শুনানি পর্বে যে মানুষের হয়রানি হচ্ছে তাতে আবেগ দিয়ে যে প্রচার করছে সেই প্রচারের কোনো কাউন্টার বিজেপির কাছে আছে? অন্তত তোমাকে এই মুহূর্তে তো মনে হচ্ছে কোনো প্রচারের কোনো কাউন্টার আমরা দেখতে পাচ্ছি না। ফলে এটা একটা বড় তাদের কাছে সমস্যা রয়ে যাচ্ছে 26-এর নির্বাচনের কনটেক্সটে। এবার আরেকটা বিষয়, চতুর্থ বিষয় আপনাদের সামনে হাজির করতে চাই। প্রচারের তারা বিজেপি প্রচারে কোনটাকে সামনে রাখবে? প্রতিশ্রুতিকে সামনে রাখবে যে আমরা এই ক্ষমতায় আসলে এই করতে চাই, সেটাকে ফোকাস করবে বেশি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেগেটিভিটিকে শুধু প্রচার করবে? গত কয়েকটা নির্বাচনে আপনারা যদি দেখেন তাহলে 2021 সালের নির্বাচনে প্রতিনিয়ত নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন দিল্লি থেকে আসতো শুধু ভাইপো 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 এই করেছে, দিদি এই করেছে, দিদি ও দিদি, এইভাবে সুর দিয়ে দিয়ে তারা বলতেন। অর্থাৎ পুরো প্রচারটাই ছিল নেগেটিভিটির উপরে। বিজেপির পুরো প্রচারটাই ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে নেগেটিভিটির উপরে। অমিত শাহ, নরেন্দ্র মোদী 2026-এর বিধানসভা নির্বাচনে ফোকাস কোনটা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতাকে কেবল ফোকাস করবেন, নাকি তারা ক্ষমতায় আসলে বা তারা ইতিমধ্যেই সরকার পরিচালনায় যে ইতিবাচক দিক তৈরি করেছেন সেটাকে ফোকাসে আনবেন? দেখুন, আমি অন্তত টেলিভিশনে প্রতিনিয়ত যাই, যেহেতু আমি দেখেছি বিজেপির অধিকাংশ স্পোক্সপারসন, অধিকাংশ মানে সবাই, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন, নেগেটিভিটি গুলোকে সামনে আনেন। কিন্তু তারা ক্ষমতায় আসলে, বিজেপি ক্ষমতায় আসলে, বিজেপি কি প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষকে কি আশ্বস্ত করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। ফলে বিজেপি যে সমস্যাটায় পড়েছে সেটা হলো যে মানুষকে ইতিবাচক বার্তা দিয়ে ক্ষমতায় আসবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতিবাচক যে দিকগুলো আছে, ব্যর্থতার দিকগুলো আছে, সেগুলোই কেবল ফোকাস করবে। 2021 সালে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে এই রাজ্যে যারা বিজেপি নেতা ছিলেন প্রত্যেকেই কেবলমাত্র পিসি ভাইপো, দিদি ভাইপো, এইভাবে কিন্তু তারা সমালোচনা, দুর্নীতি নিয়ে সমালোচনা করেছেন, অব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন, ল অ্যান্ড অর্ডার নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে কোনগুলোকে অগ্রাধিকার দিবে, কিভাবে করবে, তার রূপরেখা, স্পষ্ট রূপরেখা কিন্তু তারা দিতে পারেননি। কেবল ওই 5 তারা হোটেলে তারা ওই একটা নিউ টাউনের 5 তারা হোটেলে তারা কেবলমাত্র একটা বই ছাপিয়েছিলেন বটে, কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছায়নি। দেন আরেকটা খুব বড় বিষয়, সেটা হলো সংগঠন বনাম সাংবিধানিক ও প্রশাসনিক উদ্যোগ। দেখুন, তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে, আমরা প্রতিনিয়ত বলি, তার 20% সংগঠন বিজেপির নেই, এটা বাস্তব। মুসলিম এলাকায় বিজেপির 18,000 বুথে কোনো এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, এটা বাস্তব। আর বাদবাকি হিন্দু এলাকাতেও কিন্তু বিজেপির যে কট্টর দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে রাজনীতি করবে বা বুথ এজেন্ট হবেন বা কোন রকম কম্প্রোমাইজ করবেন না, আইপ্যাকের টিম নানা রকম প্রতিশ্রুতি দিলেও সেগুলোকে মানবেন না, রাতে বিক্রি হয়ে যাবেন না, এমন সংখ্যাও কিন্তু যথেষ্ট আছে। ফলে শেষ পর্যন্ত
সংগঠনটাকে কিভাবে দাঁড় করাবে, তৃণমূলের যে সংগঠন আছে সেটার সাথে লড়াই করতে গেলে সাংবিধানিক ব্যবস্থাকে জোরদার করতে হবে। সাংবিধানিক ব্যবস্থা মানে নির্বাচন কমিশন একটা ভয়মুক্তভাবে পশ্চিমবাংলায় নির্বাচন করতে পারবে কিনা, পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনকে নিশ্চিত করাতে হবে যে ভাই ল অ্যান্ড অর্ডার মেনটেন করে যাতে প্রার্থীরা প্রচার করতে পারে, মানুষ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, কাউন্টিং এর সেন্টারে যাতে হলিগানিজম না হয়। ফলে সেই জায়গা থেকে সাংবিধানিক ব্যবস্থাকে নিশ্ছিদ্র করা, যদি নিশ্চিত মানে রাজ্য বিজেপি নেতৃত্ব চান যে সাংবিধানিক ও কেন্দ্রের প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় নিশ্চিত হোক, কিন্তু সেটা কি পারবে? তৃণমূলের সংগঠন বনাম নির্বাচন কমিশনের সাংবিধানিক ও প্রশাসনিক যে উদ্যোগ, এই মধ্যে যদি কোনো একটা ব্যালেন্স বেশি হয়ে যায়, অর্থাৎ কোনো একটা যদি শক্তি বেশি হয়ে যায়, তৃণমূলের সংগঠন যদি বেশি শক্তিশালী মনে হয় যে তারা তাদের মতন করে মানি পাওয়ার মাসুল পাওয়ার থানার স্থানীয় অঞ্চলের প্রশাসন অর্থাৎ লোকাল থানাকে ব্যবহার করে ভোট করিয়ে নিল, তাহলে কিন্তু মানে এই আলোচনার কোনো অর্থই হয় না। ফলে সাংবিধানিক ও প্রশাসনিক উদ্যোগগুলো তারা কি নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, 100% নিশ্চিত নিরাপত্তা দিয়ে ভোট হচ্ছে কিনা এটা কিভাবে তারা নিশ্চিত করবেন, সেটা কিন্তু একটা দ্বন্দ্বের জায়গা তাদের কাছে। কেউ মনে করছেন যে অতিরিক্ত কেন্দ্রের হস্তক্ষেপ দরকার নেই, আবার কেউ মনে করছেন যে না, সংবিধানের 355 বা 56 নম্বর ধারা জারি করেই ভোট হওয়া উচিত। ফলে এখানেও বিজেপির শিবিরে দুটো ভাগ আছে। অনেকেই দেখবেন আপনারা নেতারা প্রকাশ্যে বলেন যে পশ্চিমবাংলার মতন রাজ্যে অবাধ নির্বাচন করতে গেলে তৃণমূলের এই ধরনের স্থানীয় স্তরে মানি এবং মাসুল পাওয়ারের বিরুদ্ধে লড়াই করতে গেলে বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে গেলে সাংবিধানিক কিছু ব্যবস্থা নিতেই হবে। তার মধ্যে অনেকেই 356 নম্বর ধারা জারি করে, কেউ 355 নম্বর ধারা জারি করে বা কেন্দ্রীয় নিরাপত্তা নিশ্চিত করেই মুড়েই কিন্তু নির্বাচনের কথা বলেন। ফলে এইটা এখানে আবার উল্টো দিকে আরেক শ্রেণীর বিজেপির নেতা আছেন যারা মনে করেন যে না, ভোটের মতন হবে, আমরা আমাদের সংগঠন দিয়ে দেখে নিব। ফলে এই দ্বন্দ্বটা কোথায় গিয়ে নিরসন হয় বা কোথায় কনভার্জেন্ট হয়, যে কিছু নেতা মনে করেন যে আমাদের সংগঠন দিয়েই ভোট করিয়ে নিব, আর কিছু নেতা মনে করেন যে না, তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন বা সাংগঠনিক প্রশাসনিক দখলদারি আছে তাদের, সেখানে কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশনগুলোকে ব্যবহার করতে হবে, 355-56 নম্বর ধারার মতন ধারা প্রয়োগ করেই রাষ্ট্রপতি শাসনেই পশ্চিমবাংলায় ভোট করা উচিত। এই দ্বন্দ্বের নিরসন কি হবে? সব শেষে আমি যেটা বলবো যে বিজেপির হিন্দুত্বের রাজনীতি কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এই মুহূর্তে আরেকটি কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদব বা তার ছেলে তেজস্বী যাদবের মতন কিন্তু মুসলিম খাতরামে হয় এই কথাটা বলেনি, বরঞ্চ আগ্রাসী হিন্দুত্বের রাজনীতি বা বিজেপির হিন্দুত্বের রাজনীতি আটকানোর জন্য উনি একের পর এক মন্দির রাজনীতি শুরু করেছেন। অর্থাৎ তিনি নিজেকে প্রমাণ করতে চাইছেন তিনিও কোনো অর্থে কম হিন্দু নন। ফলে হিন্দুরা বঞ্চিত, হিন্দুরা অবহেলিত, এই বক্তব্য রেখে বিজেপির নির্বাচনী প্রচারে গেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার দেবে যে আমি তো হিন্দুদের জন্য পুজোতে টাকা দিই, আমি তো হিন্দুদের জন্য একের পর এক মন্দির তৈরি করে দিয়েছি। শুধু তাই নয়, যারা আপনারা বিভিন্ন অঞ্চলে পাড়ায় আছেন, গ্রামে আছেন, আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতারা এখন হিন্দু এলাকাতে বিভিন্ন পুজোর আয়োজন করছে, তারা মানুষকে ডেকে প্রসাদ খাওয়াচ্ছে, তারা স্থানীয় অঞ্চলে দেবদেবীদের পুজো করছেন, তারা কিন্তু হিন্দুত্বের রাজনীতি রীতিমতো চর্চা করছেন। অর্থাৎ যেটা বিজেপি করে থাকে সেই হিন্দুত্বের রাজনীতির চর্চা প্রতিনিয়ত তৃণমূলের স্থানীয় নেতারা করছেন। এখান উপর থেকে তাই নির্দেশ আছে, এখন থেকে প্রচার। আগে কি হতো, নির্বাচনী প্রচারের দিন বিজেপি নেতারা বিভিন্ন মন্দিরে মন্দিরে যেতেন, এখন থেকে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে তৃণমূলের নেতারা যখন প্রচারে বেরোবেন তারা মানে মন্দিরে মন্দিরে গিয়ে প্রচার করবেন। ইতিমধ্যেই আপনার পাড়াতে আপনি খেয়াল রাখুন যে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতা তারা কিন্তু মহল্লায় পূজার আয়োজন করছে, মানে ভোগ বিতরণ করছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, প্রমাণ করতে চাইছেন যে আমি কোনো অংশে কম হিন্দু নই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে হিন্দুত্বকে, বিজেপির হিন্দুত্বকে কাউন্টার করবার জন্য ফলিত হিন্দুত্বের যে রাস্তা, এর মোকাবিলা বিজেপি কি করে সেটাও কিন্তু একটা বিরাট বিষয়। ফলে সব মিলে এতগুলো পাজল বিজেপির সামনে আছে।